আচ্ছা, প্রোগ্রামিং মানে কি শুধু কম্পিউটারকে একটার পর একটা নির্দেশ দেওয়া? একদমই না। এর আসল মজাটা হলো কম্পিউটারকে এমনভাবে তৈরি করা যাতে সে নিজেই বিভিন্ন পরিস্থিতিতে চিন্তা করে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। তো আজকে আমরা ঠিক এটাই দেখব যে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে প্রোগ্রামকে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা দেওয়া যায়। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একটা মেশিন বা একটা প্রোগ্রাম সে নিজে নিজে সিদ্ধান্ত নেয় কিভাবে? মানে সে কিভাবে বোঝে যে কখন ডানে যেতে হবে আর কখন বামে? এই যে একটা সাধারণ প্রশ্ন, এটার উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দেখুন, ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ নামটা শুনতে ভারী মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ সোজা। এটা হলো একটা প্রোগ্রামের সেই ক্ষমতা যার মাধ্যমে সে বিভিন্ন শর্ত বা কন্ডিশন চেক করে কোডকে আলাদা আলাদা পথে চালাতে পারে। ঠিক যেমন আমরা রাস্তার মোড়ে এসে ডানে যাব না বামে যাব সেটা ঠিক করি। এই ক্ষমতার কারণেই একটা প্রোগ্রাম ব্যবহারকারীর ইনপুট বা অন্য কোনো পরিস্থিতির ওপর ভিত্তি করে স্মার্টলি কাজ করতে পারে। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি। আমরা প্রথমে জানব প্রোগ্রামগুলো আসলে কিভাবে পছন্দ করে। এরপর আমরা সি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে জরুরি টুল ইফ স্টেটমেন্টের খুঁটিনাটি দেখব। তারপর শিখব কিভাবে একাধিক অপশনস সামলাতে হয়, কোড ছোট করার কিছু শর্টকাটও জানব। আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে কোন পরিস্থিতিতে কোন টুলটা ব্যবহার করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, প্রোগ্রাম কিভাবে পছন্দ করে। ব্যাপারটা অনেকটা একটা টুলবক্স খোলার মতো। চলুন দেখি প্রোগ্রামকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য আমাদের হাতে কি কি টুলস আছে। দেখুন, সি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের একদম খালি হাতে ছেড়ে দেয় না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এর কাছে অনেক রকম কন্ডিশনাল স্টেটমেন্ট আছে। যেমন ধরুন ইফ এলস, সুইচ, টার্নারি অপারেটর, আর প্রত্যেকটার কাজ কিন্তু একটু আলাদা। তো চলুন এবার একটা একটা করে এই টুলগুলোকে আমাদের টুল বক্সে যোগ করা যাক। আমাদের টুলবক্সের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুলটা সেটা হলো আইএফ স্টেটমেন্ট। এটাকে আপনি প্রোগ্রামিংয়ের একটা হাতুড়ির সাথে তুলনা করতে পারেন। মানে দেখতে খুব সাধারণ, কিন্তু এটাই সম্ভবত সবচেয়ে বেশি কাজে লাগে। তো সিম্পল ইফ স্টেটমেন্টের কাজটা কি? খুবই সোজা সাপটা। এটা শুধু একটা হ্যাঁ বা না টাইপের প্রশ্ন করে বা একটা শর্ত পরীক্ষা করে। যদি শর্তটা সত্যি হয়, মানে উত্তর যদি হ্যাঁ আসে, তাহলে প্রোগ্রাম একটা নির্দিষ্ট কাজ করবে। আর যদি শর্তটা সত্যি না হয়, মানে উত্তর যদি না হয়, তাহলে কিচ্ছু করবে না, ওই অংশটা পুরোপুরি স্কিপ করে সামনে এগিয়ে যাবে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। বাম দিকে দেখুন এর সিনট্যাক্স মানে লেখার নিয়মটা দেওয়া আছে। প্রথমে এফ লিখতে হয়, তারপর ব্র্যাকেটের ভেতরে শর্তটা দিতে হয়। এবার ডান দিকের উদাহরণটা খেয়াল করুন। এখানে আমরা চেক করছি কেউ ভোট দেওয়ার যোগ্য কিনা। এজ ভ্যারিয়েবলের মান আমরা সেট করেছি ২০। এখন শর্তটা হলো এজ কি ১৮ সমান বা তার চেয়ে বেশি। যেহেতু ২০ ১৮-র চেয়ে বড়, শর্তটা সত্যি। আর তাই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের কোডটা কাজ করল এবং আউটপুটে এলিজিবল টু ভোট লেখাটা চলে আসলো। বেশ, কিন্তু যদি শর্তটা সত্যি না হয় তখন? যদি আমাদের অন্য কোনো কাজ করার দরকার পড়ে, মানে শুধু কিছুই না করে চলে গেলেই তো হবে না। এই সমস্যার সমাধানের জন্যই আমাদের কাছে আছে আইএফএল স্টেটমেন্ট। এটা হলো পরিষ্কার দুটো পথের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার জন্য। এর গঠনটাও খুব সহজ। যদি এফের ভেতরে শর্তটা সত্যি হয়, তাহলে প্রথম কোড ব্লকটা কাজ করবে, আর যদি শর্তটা মিথ্যা হয়, তাহলে এলসের ভেতরের কোড ব্লকটা কাজ করবে। ডান দিকের উদাহরণটা দেখুন। এখানে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা পরীক্ষা করা হচ্ছে। শর্তটা হলো সংখ্যাটাকে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি ০ হবে। এখন দেখুন নামের মান হলো ৫। ৫কে ২ দিয়ে ভাগ করলে ভাগশেষ ০ হয় না, তার মানে শর্তটা মিথ্যা। ফলে প্রোগ্রাম ইফ অংশটা বাদ দিয়ে এলস ব্লকের কোডটা চালালো এবং আউটপুটে দেখালো অড। আচ্ছা, মাঝে মাঝে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে পারে। মানে একটা সিদ্ধান্তের ভেতরে আমাদের আরও একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়তে পারে। প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় নেস্টিং। সোজা কথায় একটা ইফেলসের ভেতরে আরও একটা ইফেলস বসিয়ে দেওয়া। এই গ্রেড ক্লাসিফিকেশনের উদাহরণটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, প্রথমে কোডটা চেক করছে যে স্কোর কি ৯০-এর চেয়ে বেশি বা সমান কি না। আমাদের স্কোর হলো ৮৫, তাই এই শর্তটা মিথ্যা। ফলে প্রোগ্রামটা বাইরের এলস অংশে চলে গেল। এবার এলসের ভেতরে ঢুকে সে আরও একটা ইফ পেল। এখানে সে চেক করছে স্কোর কি ৮০-র চেয়ে বেশি বা সমান। হ্যাঁ, ৮৫ তো ৮০-র চেয়ে বড়, তাই এই শর্তটা সত্যি হলো আর প্রোগ্রামটা প্রিন্ট করল গ্রেড বি। এভাবেই একটা সিদ্ধান্তের ভেতরে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এখন একটা সমস্যা আছে। যদি অনেকগুলো নেস্টেড ইফ এলস ব্যবহার করা হয় তাহলে কোডটা কিন্তু বেশ জটিল আর পড়তে খুব অসুবিধে হয়ে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্য একটা অনেক সুন্দর আর পরিষ্কার উপায় হলো এলস ইফ ল্যাডার। এটার নাম ল্যাডার কারণ এটা মই বা সিঁড়ির মতো ধাপে ধাপে একটা একটা করে শর্ত পরীক্ষা করে নিচে নামতে থাকে। এটার সবচেয়ে বড় সুবিধা হলো প্রোগ্রামটা একদম ওপর থেকে এক এক করে শর্তগুলো পরীক্ষা করতে থাকে, আর যেই মুহূর্তে সে একটা সত্যি শর্ত পেয়ে যায় সাথে সাথে সেই ব্লকের কোডটা রান করে আর বাকি সব শর্তকে পুরোপুরি উপেক্ষা করে ল্যাডার থেকে বেরিয়ে আসে। যেমন এই উদাহরণে দেখুন, ডে এর মান হলো 3, প্রোগ্রাম প্রথমে চেক করল ডে ইজ ইকুয়াল টু 1, না মিথ্যা, ডে ইজ ইকুয়াল টু 2, এটাও মিথ্যা, ডে ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ এটা সত্যি, সাথে সাথে সে ওয়েন্সডে প্রিন্ট করল আর বাকি ইফগুলোকে আর চেকই করল না। তাহলে আমরা আইএফ স্টেটমেন্টের বিভিন্ন রূপ দেখলাম। এগুলো খুবই শক্তিশালী, কিন্তু কিছু নির্দিষ্ট কাজের জন্য আমাদের টুলবক্সে আরও কিছু বিশেষ টুলসও আছে। তো চলুন এবার সেই স্পেশালিস্ট টুলগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এখন প্রশ্ন হল, এলস ইফ ল্যাডার আর সুইচ স্টেটমেন্টের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দেখুন, এলস ইফ ল্যাডার কিন্তু বিভিন্ন ধরনের শর্ত পরীক্ষা করতে পারে, যেমন স্কোর গ্রেটার দ্যান 90 বা স্কোর গ্রেটার দ্যান 80, কিন্তু সুইচ স্টেটমেন্টের কাজটা আরও নির্দিষ্ট। এটা শুধু একটা ভেরিয়েবলের মানকে অনেকগুলো ফিক্সড ভ্যালুর সাথে মিলিয়ে দেখে, যেমন ডে কি 1-এর সমান নাকি 2-এর সমান। এরকম ক্ষেত্রে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক। এই ক্যালকুলেটরের উদাহরণটা দেখুন, এখানে সুইচ স্টেটমেন্টটা অপারেটর ভেরিয়েবলের মানের উপর ভিত্তি করে কাজ করছে। যখন অপারেটরের মান প্লাসের সাথে মিলে যাচ্ছে তখন প্রথম কেসটা কাজ করছে। এখানে একটা খুব জরুরি জিনিস হলো ব্রেক স্টেটমেন্ট। প্রত্যেকটা কেসের কাজ শেষ হয়ে গেলেই ব্রেক দিয়ে সুইচ ব্লক থেকে বেরিয়ে আসতে হয়, না হলে প্রোগ্রাম পরের কেসগুলোতেও ঢুকে যাবে। আর যদি কোনো কেসের সাথেই মান না মেলে তখন ডিফল্ট ব্লকের কোডটা কাজ করে। দেখুন, অনেকগুলো এলস ইফ লেখার চেয়ে এটা দেখতে কত পরিষ্কার। আচ্ছা, আমাদের টুলবক্সে আরও দুটো বিশেষ টুল এখনও বাকি আছে। একটাকে বলা যেতে পারে পকেট নাইফ, যেটা কোডকে খুব ছোট আর সুন্দর করে তোলে, আর অন্যটা হলো একটা এমার্জেন্সি লিভারের মতো, খুব শক্তিশালী কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হয়। তো সেই পকেট নাইফটা হলো টার্নারি অপারেটর। এর কাজ হলো একটা সাধারণ ইফ এল স্টেটমেন্টকে একদম ছোট করে এক লাইনে লিখে ফেলা। ছোটখাটো সিদ্ধান্তের জন্য এটা একটা অসাধারণ শর্টকাট। এর গঠনটা দেখুন, প্রথমে শর্ত, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, এরপর শর্ত সত্যি হলে কি হবে সেইটা, তারপর একটা কোলন, আর সবশেষে শর্ত মিথ্যা হলে কি হবে সেটা। প্রথম উদাহরণে দেখুন, এক্স বড় কি ওয়াই, যদি সত্যি হয় ম্যাক্সের মান হবে এক্স, না হলে ওয়াই। দ্বিতীয় উদাহরণে এইজ বড় কি 18, সত্যি হলে এলিজিবল আর মিথ্যা হলে নট এলিজিবল প্রিন্ট হবে। ভাবুন, পুরো একটা এফএল স্টেটমেন্ট মাত্র একটা লাইনে লেখা হয়ে গেল। আর সবশেষে হলো জি অটো স্টেটমেন্ট। এটা হলো সেই ইমার্জেন্সি লিভার। এটা প্রোগ্রামের কন্ট্রোলকে কোনো শর্ত ছাড়াই এক লাফে কোডের অন্য কোনো লেবেল দেওয়া জায়গায় পাঠিয়ে দেয়। কিন্তু এটা ব্যবহারের ক্ষেত্রে চরম সতর্কতা দরকার, কারণ এটা কোডের স্বাভাবিক ফ্লোকে বাধা দেয় আর কোডকে এতটাই জটিল করে তোলে যে পরে সেটা বোঝা খুব কঠিন হয়ে যায়। তাই আধুনিক প্রোগ্রামিংয়ে এর ব্যবহার প্রায় হয়ই না। বেশ, তাহলে আমাদের টুলবক্সটা এখন বিভিন্ন রকম টুলে ভর্তি। আমরা অনেক কিছু শিখেছি, এখন সবচেয়ে জরুরি কাজটা বাকি আছে, মানে এই সবগুলোর মধ্যে থেকে সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়া। চলুন সেই মাস্টার ব্লুপ্রিন্টটা এবার দেখে নিই। এই টেবিলটা হলো আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ। ব্যাপারটা খুব সহজ। যদি শুধু একটা শর্ত থাকে তাহলে ব্যবহার করুন সিম্পল আইএফ। যদি দুটো বিকল্প থাকে, মানে এটা না হলে ওটা, তখন আইএফ এলস। যখন অনেকগুলো শর্ত পরপর চেক করতে হবে তখন এলস ইফ ল্যাডার। আর যখন একটা ভ্যারিয়েবলের মানকে অনেকগুলো নির্দিষ্ট মানের সাথে মিলিয়ে দেখতে হবে তখন সুইচ হলো সেরা অপশন। আর ছোটখাটো ইফ এলসের জন্য এক লাইনের শর্টকাট হিসাবে টার্নারি অপারেটর তো আছেই। এই গাইডলাইনটা মনে রাখলেই কিন্তু সঠিক টুল বেছে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনার প্রোগ্রামিং টুলবক্স এখন একদম প্রস্তুত এবং বিভিন্ন শক্তিশালী টুলে ভর্তি। এখন আসল প্রশ্নটা হলো, এই টুলসগুলো ব্যবহার করে আপনার কোডকে দিয়ে আপনি কোন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলো নেওয়াবেন। আপনার কোড এবার কি সিদ্ধান্ত নেবে? ভাবনার শুরুটা হোক এখান থেকে।